স্বাগত। আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। কমিশন ও সরকারি স্বীকৃতির পর বৈঠক করেছে বাস্তবায়ন কমিটি। হেফাজতের সাথে সরকারের সম্পর্ক কতটা রাজনৈতিক তা নিয়ে রয়েছে নানা বক্তব্য। এসব নিয়ে আজকে আলোচনা। রাজনীতির সনদ কথা বলতে স্টুডিওতে আছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কার্যকরী সভাপতি মনিউদ্দিন খান বাদল এবং বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক আছেন আমাদের সঙ্গে। স্বাগত আপনাদের। জনাব মনিউদ্দিন খান বাদল, কওমি মাদ্রাসার সনদের সরকারি স্বীকৃতি দেওয়া, স্নাতকোত্তর ডিগ্রি সমান মর্যাদা দেওয়া, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আমাদের প্রশ্ন, বাংলাদেশের রাজনীতিতে এর ফলে কোনো দিক পরিবর্তন করছে কিনা, কোনো মাইল ফলক তৈরি হচ্ছে কিনা, কোনো সুযোগ তৈরি হচ্ছে কিনা, এই বিষয়ে আপনার একটু বক্তব্য কি? কিভাবে দেখছি, সেই প্রশ্নের প্রথমে আমি বলে রাখি যে সিদ্ধান্তটি হয়েছে সনদের সরকারি স্বীকৃতি, অন্যান্য আলোচনা, আই এম নট পার্ট অফ ইট, আমি এটার অংশ নই, আমি এই সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ার অংশ নই। সরকার কি বিবেচনায় এই সিদ্ধান্ত নিলেন আমি সে ব্যাপারেও ওয়াকেফাল নই। সুতরাং সিদ্ধান্তটিকে আপনি সমর্থন করেন? আমি when I have said I am not part of this, আমার বক্তব্য জনগণ বুঝবে, যারা শুনছে, আমি আসছি সে কথায়। সুতরাং আমি বলছি যে আমি যে বক্তব্যগুলো যাই দু চারটা কথা বলবো, দ্যাট ইজ মাই ওপিনিয়ন। আমি প্রথমত মনে করি যে কওমিদের সার্টিফিকেট বিবেচনা করবেন কিনা সেটার আগে একটি কথা বলে রাখি। সেটা হলো যে যারা যে কোনো জনগোষ্ঠী, কওমি বাদ দেন শব্দটা, যে কোনো জনগোষ্ঠী, সে যদি স্বাধীন বাংলাদেশের দ্য ভেরি প্রিন্সিপল, যেটা অত্যন্ত বড় হরফে আমাদের শাসনতন্ত্রে সন্নিহিত আছে, সেটার বিরোধিতা করে, বাংলাদেশের অস্তিত্ব মানতে না চায়, বাংলাদেশের শাসনতন্ত্র মানতে না চায়, শাসনতন্ত্রের বিধিবিধান অনুসরণ না করে, ইভেন ইউর ফ্ল্যাগ, যেটা আপনার সম্মানের প্রতীক, সার্বভৌমত্বের প্রতীক, সেটাকেও যদি মান্য করতে না চায়, জাতীয় সঙ্গীতকে যদি অ্যাবসলিউটলি একটি বিজাতীয় বিষয় মনে করে, যে কোনো গোষ্ঠী, ইউ ক্যানট, আপনি তার পক্ষে দাঁড়ানোটা খুব মুশকিল। তাহলে কিন্তু আপনার খেয়াল করতে হবে, মেবি ইউ আর অ্যাপিজিং সামবডি, কাউকে হয়তো অ্যাপিজ করছেন, বাট অ্যাট দ্য কস্ট অফ হোয়াট? অ্যাট দ্য কস্ট অফ ইউর কনস্টিটিউশন। আপনি আমাকে সুযোগ দিলে বা এখানে থাকলে আমি কনস্টিটিউশন হরফে হরফে দেখিয়ে দিতে পারি, আপনার এটা করার কোনো অধিকার নেই। এটা হলো একটা দিক। আমার জানা মতে এই দেওবন্দ, এই কওমিরা বাংলাদেশের এই জিনিসগুলো মানেন না। এবং ইতিহাসটা একটু মনে করিয়ে দেওয়ার জন্য 2013-তে 2013-তে তারা ঢাকা শহরে সুযোগ পেয়ে যেটা দেখানের, সেটাও কিন্তু মানুষের স্মৃতিতে আছে। সো সেইখানে আমার প্রথম প্রশ্ন এটা যে কওমি মাদ্রাসার, কওমি শিক্ষার, এটা কিন্তু সাথে সাথে বিরোধিতা করেছে আরেকটি পক্ষ। সে কারণে আমি বলবো যে আমাদের ইসলাম ধর্মের বিষয়টি নিয়ে এত বিতর্ক আছে এবং এত পক্ষ আছে বিতর্কের, সেখানে চট করে এই বিষয়টিতে, ধর্মীয় শিক্ষার এই বিষয়টিতে সরকারের প্রবেশ কতটুকু যুক্তিসঙ্গত হবে সেটা সামনের দিনগুলো বলে দেবে।
আমরা একটু জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের কাছে আসি যে আপনি এই বিষয়ে একই যদি প্রশ্ন করি যে বাংলাদেশের রাজনীতিতে কোনো দিক পরিবর্তন হচ্ছে কিনা, স্নাতকোত্তর ডিগ্রি সমান মর্যাদা দেওয়া, কওমি মাদ্রাসার সনদকে সরকার স্বীকৃতি দেওয়ার মধ্যে আপনি কোনো রাজনীতি দেখতে পাচ্ছেন কিনা, ঠিক হচ্ছে কিনা, আপনি সমর্থন করছেন কিনা, সে বিষয়ে আপনার বক্তব্য শুনতে চাই। ধন্যবাদ খালেদ মঈনুদ্দিন ভাই এবং ইন্ডিপেন্ডেন্ট টিভিকে দাওয়াত দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম এবং আসসালামু আলাইকুম দর্শক শ্রোতার প্রতি। আপনি যে বিষয়টি তুলে এনেছেন এটা গতকাল কয় তারিখ ছিল, 16 তারিখ, রাইট, 16 তারিখ রাত্রেবেলা 8টার সময় এডিটর স্পিক নামক আপনাদের জনপ্রিয় অনুষ্ঠানেও আপনি আলোচনা করেছিলেন। রাইট, তবে সময় সংক্ষেপে সেখানে পূর্ণাঙ্গ মতামত বা ব্যাখ্যা দেওয়া সম্ভব হয়নি। রাইট। এবং আজকে আপনি দাওয়াত দিয়েছেন একজন সম্মানিত সংসদ সদস্য, ঘটনাক্রমে আমাদের ভাষায় চাটগাইয়া ভাই, কর্ণফুলী নদীর এই পারে উনি বোয়ালখালী থানা, কর্ণফুলী নদীর এই পারে হালদার পারে হাটাদারি থানা, দুইজন বাসিন্দা আমরা। আমি বলবো যে উনি অধিকার নাই একটা শব্দ বলেছেন এবং এটা রেফারেন্স টু দি গভর্নমেন্ট, আর মানছেন না বলে এক্সাম্পল দিয়েছেন, ব্যাখ্যা দিয়েছেন এটা উইথ রেফারেন্স টু দি কমি গ্রুপ। অর্থাৎ কিনা দাতা এবং গ্রহীতা যদি আমরা একটা পক্ষ স্থাপন করি, এই মুহূর্তে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দাতা পক্ষ এবং বাংলাদেশের কওমি শিক্ষা অঙ্গনের একটি অংশ গ্রহীতা পক্ষ, পূর্ণ অংশ নয়। তো এই প্রসঙ্গে আমাদের সম্মানিত ভাই মঈনুদ্দিন খান বাদল বলেছেন, আর গতকালকে বলেছি, আজকেও আবার বলছি যে বিষয়টির সঙ্গে আমিও সম্পর্কিত একজন নাগরিক হিসাবে। এর কারণ হলো আমি তো, ভাই তো সংসদে আছেন কিন্তু প্রক্রিয়ার সঙ্গে নাই, আর আমি তো সংসদেও নাই। তাহলে আমি নিতান্তভাবেই আপনারই মতো একজন সচেতন নাগরিক, তাও আবার আপনি আমার থেকে বেশি সচেতন, কারণ সারাদিন টিভি দেখতে পারেন, আমি সারাদিন পারি না। কিন্তু এখানে একটা কিন্তু আছে। অ্যাজ আই সেড, একটু দুষ্টুমি করেই বলেছি, বাংলাদেশের জাতীয় রাজধানী ঢাকা, বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম, আর বাংলাদেশে হেফাজতে ইসলাম নামক আন্দোলনের বা কর্মসূচির রাজধানী হাটাজারি। আমি তিনটা রাজধানীর নাগরিক। হাটাজারি আমার জন্মস্থান এবং বাড়ি, মহান আল্লাহ তাআলা দয়া করলে সম্ভাব্য নির্বাচনী এলাকা। চট্টগ্রাম আমার জেলা, যেখানে আমার জন্ম, লেখাপড়া, বড় হয়েছি, এবং ঢাকায় আমি থাকি। হাটাজারি ঢাকা, হাটাজারি ঢাকা মিলে থাকি। তো সেজন্য একটু সম্পৃক্ত। আর আরেকটি কারণ হচ্ছে, আমরা পছন্দ করি বা না করি, মানুষে বলে যে ইউ কান্ট চেঞ্জ ইউর নেইবার্স, এরকম অনেকটা কথা, যে আমিও তো আমার জন্মস্থান বদলাবো না। আর হাটাজারি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় কওমি মাদ্রাসার অবস্থান স্থল, হাটাজারি মাদ্রাসা যেটাকে বলা হয়, এবং যেটার সম্মানিত মুহতামিম বা ডাইরেক্টর জেনারেল হচ্ছেন আল্লামা শফি মহোদয়। তো এখন আমাদের মন্তব্যের আগে আপনি নিশ্চয়ই অবহিত যে কওমি মাদ্রাসার সঙ্গে সম্পর্কিত সবাই এটাকে সমর্থন দেন নাই। দ্বিতীয়ত, যেটাকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বলি, আশা করি আপনি আমাকে ধৈর্য সহকারে কিছুক্ষণ সময় দিবেন, যেটাকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বলি, 15 তারিখের কর্মসূচি এবং তাদের বক্তব্য 16 তারিখের পত্রপত্রিকায় এসছে এবং আজকে দু এক জায়গায় এসছে, যে এটাকে ওনারা সর্বান্তকরণে বিরোধিতা করেছেন, এবং যেই পয়েন্টগুলো মঈনুদ্দিন খান বাদল ভাই সম্মানিত সংসদ সদস্য সেখানে তুলেছেন, অনেকটা ওই ধরনের বক্তব্য, তবে ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে। এটা কি বলাটা বেশি হবে কিনা জানি না। পৃথিবীব্যাপী মুসলমানগণকে মূলত দুইটা ভাগে দেখা হয়। একটি ক্ষুদ্র ভাগ, যাকে আমরা বলি শিয়া সম্প্রদায়, এটা মূলত ইরান ভিত্তিক এবং অন্যান্য জায়গায় ছিটেফোঁটা, ইরান এবং ইরাক। আর আরেকটি হচ্ছে সুন্নি সম্প্রদায়। এটা হচ্ছে দুইটা মেজর ভাগ, বড় ভাগ। কিন্তু বাংলাদেশে এবং চট্টগ্রামে, যেটাকে আমরা সুন্নি সম্প্রদায় আন্তর্জাতিক বিশ্ব বলে, সেটা কিন্তু আমার উপভাগ আছে, এবং সেই উপভাগটা বাংলাদেশে বা হাটাজারিতে হলো, একটাকে বলছি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, এবং আরেকটিকে বলা হয় দেওবন্দপন্থী বা কওমিপন্থী, দেওবন্দিজ এবং কওমি ধারা। তো অনেকে সৌদি আরবের 175 বছর বা 200 বছর আগের ব্যক্তিত্ব সম্মানিত জনাব মুহাম্মদ আব্দুল ওয়াহাব, যার জন্মস্থান নজদ প্রদেশে ছিল বলে তাকে আব্দুল ওয়াহাব নজদি বলা হয়, উমার অনুসারী হিসেবেও চিহ্নিত করা হয় এই শিক্ষা ব্যবস্থাটাকে, যারা জড়িত তারা দেওবন্দপন্থীদেরকে।
এবং আন্তর্জাতিক বিশ্বে অনেকেই বলেন যে সালাফিজ বলে যে একটা কঠোর বা অতি নিখাদ ধর্মাবলম্বী আছেন যারা, তারা আব্দুল ওয়াহাব নজদি মহোদয়ের শিক্ষায় অনুপ্রাণিত। এটা বলার পর আমি বলতে চাচ্ছি যে আমরা বাংলাদেশকে বলি যে দিন ইসলাম শান্তির ধর্ম, এবং বাংলাদেশে ইসলাম প্রচারিত হয়েছে আউলিয়াগণের, দরবেশগণের, সুফি সাধকগণের সান্নিধ্যে। তো সুফি সাধকগণের অতীত, বর্তমান, ভবিষ্যৎ, ভূমিকা, রোল, কন্ট্রিবিউশন ইত্যাদি নিয়ে কিন্তু এই দুই সম্প্রদায়ের মধ্যে মূল্যায়নে প্রচণ্ড রকমের তারতম্য আছে, যার কারণে এই দুই সম্প্রদায়ের মধ্যে অনেক তফাৎ আছে। এখানে কিছু তফাৎ, এখানে কিছু তফাৎ, আর এখানে কিছু তফাৎ। তো আমি এটা বলার মাধ্যমে শেষ করতে চাই, সব কিছুর পরে বলবো আমরা সবাই মুসলমান, সবাই এক আল্লাহ বিশ্বাস করি, এক কালেমা পড়ি। সুতরাং আমাদের মধ্যে ভেদাভেদ কমানো যায় কিনা এবং সকলকে জাতীয় জীবনে সম্পৃক্ত করা যায় কিনা। হাটাদারি যেটা উপজেলা উদাহরণ দিচ্ছে আর কি, ফলে অন্য উপজেলার কোনো ভাই যেন বলেন না যিনি হাটাদারির বাইরে যান না কেন। আমি সারা বাংলাদেশই চিনি মোরলেস, কিন্তু একটা উদাহরণ দিয়ে বলছি, যেটা হাটাদারি উপজেলার কেন্দ্রস্থলে হযরত মাওলানা শেরে বাংলা আজিজুল হক আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি তার মাজার অবস্থিত। তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের বিখ্যাত নেতা ছিলেন। আর ওই মাজারের থেকে মাত্র 350 মিটার উত্তরে হইল জগৎ বিখ্যাত, বাংলাদেশ বিখ্যাত হাটাদারি মাদ্রাসা, এবং সেখানে সুন্নি মাদ্রাসা আছে, ওদুদিয়া মাদ্রাসা, সেখানে সিবাতুলি মাদ্রাসা আছে, কামিল মাদ্রাসা। চট্টগ্রাম মহানগরে পাঁচলাইশ মাদ্রাসা আছে, জনাব নুরুল ইসলাম হাশমির হাজার হাজার ছাত্র। ওয়াজিদিয়াতে আছে জনাব আতিকুল্লাহ খান রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত মাদ্রাসা। এই সবগুলো মাদ্রাসা সুন্নি পন্থীদের বলেন বা কওমিপন্থীদের বলেন, দে ফান্ডামেন্টাল ডিফারেন্স। এই ডিফারেন্সটার কারণেও গতকালকের পদক্ষেপটা প্রশ্নবিদ্ধ। এবং আপনি বলবেন কেন? মাননীয় প্রধানমন্ত্রীর ভূমিকাটা এখানে সবচেয়ে বেশি গবেষণার বিষয়। মাননীয় প্রধানমন্ত্রী যতটুকু আমি বুঝতে পারলাম, আমার বেয়াদবি মাফ করবেন, প্রক্রিয়া, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় কাউকেই জড়িত করেন নাই। তাহলে উনার মাননীয় মহাসচিব ওবায়দুল কাদেরও বলতেন না, রাশেদ খান মেনন ক্যাবিনেট মিনিস্টারও বলতেন না, কেউ এরকম কিছু বলতেন না। এখন উনি কাউকেই জড়িত না করে এক লাফে উনি যেমন সিদ্ধান্তটা দিয়ে দিয়েছেন, তেমনি সমালোচকরা বলছেন যে 18 বছরের পড়া আমরা শুনছি কওমি মাদ্রাসায়, 15 বছরের পড়া শুনছি আমরা কওমি মাদ্রাসায়, কোন পদক্ষেপে কোন রকমের মিল না রেখে হঠাৎ করে আপনি চূড়ান্ত পর্যায়ে বলে দিলেন এমএ পাস। আমরা একটা প্রশ্ন করতে চাই আপনাকে, আপনি এই কওমি মাদ্রাসার সর্বোচ্চ যেটি দাওরায়ে হাদিস ডিগ্রি, তাকে মাস্টার্সের সমমান করারকে সমর্থন করেন কিনা? এটা আপনি যে প্রশ্নটা করেছেন, এই প্রশ্নটা আমার পক্ষে আপনাকে হ্যাঁ বা না শব্দ দিয়ে ওই রেফারেন্ডাম বা গণভোটের মতো উত্তর দেওয়া সমীচীন হবে। কিন্তু কালকে আপনি এডিটর স্পিকের কথা বলছিলেন, আমি বলেছিলাম যে তাদেরকে যে সাধুবাদ জানান, আমি সাধুবাদ জানিয়েছি গভর্নমেন্টের তাদেরকে প্রক্রিয়ায় জড়িত করার উদ্যোগের অংশ। ওকে, যে তাদেরকে জাতীয় জীবনের মূল স্রোতে আনার যে উদ্যোগ, তার একটি অংশ। কিন্তু অনেকগুলো প্রশ্ন যাচ্ছে, কালকে যেহেতু সংক্ষিপ্ত সময় আমাদের ব্যাখ্যা করার টাইম পাই, আমি এখনো বলে দেই, ক্লাস 5 এর পরীক্ষা দিলেন না, যেটাকে আমরা বলি পিএসসি। আপনি 8 এর পরীক্ষা দিলেন না, যেটাকে আমরা বলি সর্বশেষ এসএসসি দিলাম না, এইচএসসি দিলাম না, ডিগ্রি দিলাম না। এখন আপনি আম গাছের চারাও লাগান নাই, হঠাৎ করে বললেন জ্যৈষ্ঠ মাসের 20 তারিখ আমার কাছে আম হইছে। এটা আপনি মিলাবেন কেমনে মনিরউদ্দিন ভাই? আমি ঠিক জানি না। ওকে, আমরা আপনাকে শুধু এটা একটু শুনে দিচ্ছি। চট্টগ্রামের দারুল উলুম হাটাজারি মাদ্রাসা বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান শাহ আহমদ শফির সভাপতিত্বে 32 সদস্যের কমিটির মধ্যে যে বৈঠক হয়, তার মধ্যে 30 জন উপস্থিত ছিলেন। এবং বাংলাদেশ যে বেফাকুল মাদ্রাসিল আরাবিয়া বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আব্দুল কুদ্দুস, তিনি সকল সাংবাদিকদের বলেছেন, আল হায়াতুল উলায়া লিল জামাতিল কওমিয়া মাদ্রাস বাংলাদেশ নামে একটি স্বতন্ত্র সংস্থা হিসেবে কাজ করবে এবং তার অধীনেই দাওরায়ে হাদিসের পরীক্ষাটি হবে এবং তারা সরকারি স্বীকৃতি পাবেন। তো সেই ক্ষেত্রে অন্যদের সম্পৃক্ত করার ব্যাপারটি হয়তো তারা পরিষ্কার করেছেন। এ ব্যাপারে আমরা একটু মনিরউদ্দিন খান বাদল ভাই আপনাকে শুনবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরি, যে বিষয়টি এখানে পরিষ্কার হচ্ছে কিনা। ফিরছি বিরতি নিয়ে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। বাদল ভাই, আওয়ামী লীগের রাজনীতি, আপনাকে একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আওয়ামী লীগের রাজনীতি এবং বিএনপি রাজনীতির ক্ষেত্রে একটি প্রশ্ন করতে চাই। বিএনপি এখন অভিযোগ করছে, আপনি জানেন রাজনৈতিক বিশ্লেষক নই, রাজনীতি না, আপনি রাজনীতি করেন, রাজনীতি বিশ্লেষণও করেন, সেই হিসাবে আমি রাজনীতি বিশ্লেষক বলতেছি। যেমন এখন রাজনীতি বিশ্লেষণ করেন, যেমন বেগম জিয়া বলছেন যে আওয়ামী লীগ এখন ধর্ম নিয়ে রাজনীতি করা শুরু করেছে। আপনার কাছে মনে হয় কিনা যে আওয়ামী লীগের রাজনীতিতে একটু তার পরিবর্তন এনেছে? সেটাই বলতে চাইছিলাম। আমি
আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে ঠিক আপনার প্রশ্নে আমি একটু পরে যাই, গিভ মি লিবার্টি, যাতে মানুষ বুঝতে পারে, নাহলে আলোচনা করে তো কোনো লাভ নেই। ওকে, সেটা হলো ইসলাম নিয়ে ইন ডেপথ না বুঝে ইসলামকে রিলেট করে এরকম কোনো ডিসিশন নেওয়া কোনো সরকারের জন্যই উচিত নয়। জিনিসটা আমি এভাবে বলি, আমাদের একটা মনোলিথিক স্ক্রিপচার আছে, সারা বিশ্বের সব মানুষ একত্রিত হলে আপনি জের জবর কমা চেঞ্জ করতে পারবেন না। আল্লাহ আছে, বিধান আছে, সব আছে। বাট দ্য ফানিয়েস্ট পার্ট হলো এই যে কিতাবটা আছে, কিতাবের পাশাপাশি কি একটা ইতিহাস নাই, যাপিত জীবন নাই? 70s এর আগে একটা সমস্যা থেকে আমরা বেঁচে গিয়েছিলাম, সেটা হলো বিশ্বাসে মিলায় রত্ন তর্কে বহুদূর। আল্লাহ মানি, আল্লাহ আছে, বাস একভাবে মানে নামাজও পড়তো লোক, এই বাংলাদেশের লোক তো তখনও বেঁচে ছিল, নামাজও পড়তো, মসজিদেও যেত, এত কিছু আপনি কিছুই শুনেননি। এখন শুনছেন কেন? এটা ইন্টারনেটের যুগ, লট অফ আইডিয়াস, যে সমস্ত আইডিয়ার সাথে আমরা পার্ট ছিলাম না সেগুলো কিন্তু এখন যা সমুদ্রের ঢেউয়ের মতো ক্রমাগত আসছে। ইসলামকে যখন ইসলামের ইতিহাসটা আপনি দেখবেন, তখন দেখবেন রসুলের মৃত্যুর পরে যে খোলাফায়ে রাশিদিন, স্বর্ণযুগ, রসুলের ক্লোজেস্ট পিপল, তার 3 জনের স্বাভাবিক মৃত্যু হয়নি। আপনি আরো কিছু দূর যখন যাবেন তখন দেখবেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের স্ত্রীর সাথে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সরাসরি সংঘর্ষ হয়েছে। আপনি যখন আরো যাবেন, আপনি একটু আগে বলছিলেন প্রায় 270 বছর পরে এই সমস্ত হাদিস লেখালেখি শুরু হয়েছে, গ্রন্থিত শুরু হয়েছে, গ্রন্থনা শুরু হয়েছে। 6 লক্ষ 6.5 লক্ষ রেফারেন্সেস এর মধ্যে এই হযরত তিরমিজি, হযরত বুখারী এনারা কমিয়ে এনেছেন। কিন্তু এই কমিয়ে আনার প্রক্রিয়াতেও কিন্তু অজস্র প্রশ্ন আছে, আমি সেই পার্টটাতে আসি। ওনাদের বুঝতে হবে এই ব্যাখ্যার পরিপ্রেক্ষিতে যখন মাযহাব আসলো, মাযহাবের প্রশ্ন আসলো, মিশরীয় যিনি শাসক ছিলেন তিনি মাযহাব করে এটাকে সীমাবদ্ধ করতে চাইলেন। এই যে 4 মাযহাব, হানাফি, হাম্বালি, মালিকি, শাফাঈ, এইখানে উনি এতটুক পর্যন্ত গিয়েছিলেন যে এটা কাবা শরীফ, 4 মাযহাব 4 দিকে বসবা, 4 মাযহাব 4 দিকে বসে তোমার ধর্মচর্চা করবা। এটা পরবর্তীকালে এই খুব অন্যায় বিষয়টি যে মুসলমানকে ভাগ করে ফেলার, এটা রহিত হয়েছিল। বাট এট দ্য কস্ট অফ হোয়াট? মৌলানা সাহেবরা সেটা বলে না কেন? শিয়া, যেটা আমার ভাই বলল, শিয়া এবং সুন্নিদের লড়াইতে বাগদাদ থেকে শুরু করে, মুসুল থেকে শুরু করে, বিভিন্ন আলেপ্পো থেকে শুরু করে সমস্ত এলাকাগুলো রক্তাক্ত হয়েছে। এন্ড ফর ইউর ইনফরমেশন, আমি এই কথাটাও বলে রাখি, এই শিয়া সুন্নির বিতর্কে এত লোক মারা গেছে, ইউফ্রেটিস এন্ড টাইগ্রিস রক্তাক্ত হয়ে গেছিল বেশ কিছুদিনের জন্য। এবং ইতিহাসে এটাও আছে, এই মুসলমানদের ইনফাইটিং এর জন্য সুযোগ পেয়েছে হালাকু খান দা তাতা, এবং যে বাগদাদ দখল করে 20 লক্ষ লোককে মেরেছে 3 দিনে, এবং তাদের কল্লা দিয়ে একটা পিরামিড বানিয়েছে, নিচে লিখে দিয়েছে হালাকু খানের নির্দেশ যে মানে না তার এই বিচার হয়। সো দ্য কোয়েশ্চেন ইজ, এই আমি বলতেছি ইসলামের এই পথ পরিক্রমা, ইসলামের এই পথ পরিক্রমায় অনেক অনেক রক্তাক্ত অধ্যায় আছে। এখন এই জায়গাটা আমি মনে করি যে হু ইজ রাইট, হু ইজ রং, এটা দেওবন্দ না অন্য কিছু, আমি তো এই বিতর্কে ঢোকার প্রয়োজন মনে করি না। কারণ এই বিতর্কটাকে উই টু আর ফ্রিডম ফাইটার, এই বিতর্কটাকে 71 একটা জায়গায় আমরা এনেছি, এন্ড দ্যাট ইজ ইন আওয়ার কনস্টিটিউশন। এই বিতর্কটা যারা করতে চান তারা করেন। অ্যাজ ফর বাংলাদেশ ইজ কনসার্ন, নো, এটা আমার বিতর্ক না, আমি এই বিতর্কে ঢুকবো না। আমি এই বিতর্কে, তাইলে ওনারা আসুক এখানে, আমরাও আসবো, যে হোল
ইসলামের এই চলার পথটা কত রক্তাক্ত, তাহলে সেই প্রশ্নটাও আলোচিত হবে। সো সেইখানে এই বিতর্কের সাথে মডার্ন কোয়েশ্চেনও আসবে। আমি যদি প্রশ্ন করি, এত ইসলাম যারা চর্চা করছেন, আপনারা মানুষের সাথে জবাব দিতে হবে। এভরি আমেরিকান বোম্বাস, তারা যখন ইরাকে বোম করেছে, ইরাকের একটি বিশেষ বৈশিষ্ট্য আছে। ইরাকে কোরআন শরীফে 25 জন নবীর নাম আছে, তার অধিকাংশ নবীর মাজার কিন্তু ইরাকে। তো ইরাকে বোম করার সময় জাহাজগুলো কোথা থেকে উড়ে গেছে? তারা সৌদি আরব থেকে উড়ে গেছে, কাতার থেকে উড়ে গেছে। আজকে যে আপনার মসুলে যুদ্ধ হচ্ছে, মুসলমানরা গুলি করতেছে, মুসলমানরা মরতেছে। সিরিয়াতে একই অবস্থা। সো দ্য কোয়েশ্চেন ইজ, আপনি আপনার বক্তব্য যদি আমি এই বিতর্ক আপনি করতে চান না, এই বিতর্ক 1600 বছর ধরে চলছে এবং সেটি রক্তাক্ত হচ্ছে। সেটা যারা আলোচনা করার তারা করবে। আমি সেজন্য বলেছি, ইন মাই কান্ট্রি, আপনি আমার এই দেশে, আপনি আমার দেশের যে প্রিন্সিপাল আছে, দ্যাট ইজ স্যাক্রোস্যাক্ট। ওকে, সেই প্রিন্সিপাল না মেনে আমি সিদ্ধান্ত নেব ওই প্রিন্সিপাল আপনি মানেন কি মানেন না। ওকে, জেনারেল ইব্রাহিম, আমার কোনো প্রশ্ন নাই। এর পরিপ্রেক্ষিতে আপনার একটু বক্তব্য শুনতে চাইছিলাম যে বিতর্কে মনিরুদ্দিন খান বাদল ভাই ঢুকতে চান না, মনে করেন যে এই বিতর্ক আমাদের করার দরকার নাই। না, আমি সেটা বলিনি। বিতর্ক যারা করেন আমাদের করার দরকার নাই। আমি বলছি আমাদের করার দরকার নাই, আমাদের পথ বিতর্ক না। কারণ এটাতে কোনো ভার্ডিক্ট আমি দিতে পারবো না। আমি ইতিহাস থেকে দেখাতে পারবো যে ভার্ডিক্ট দিতে গেছে তারই বিপদ হয়েছে। ওকে, আমরা একটু শুনি। এই পরিপ্রেক্ষিতে মানে কি উনার সার্বিক আলোচনায়? আমি বিতর্কে প্রশ্ন না, ওই বাদল ভাই যেটা বিতর্কে, এই বিতর্ক আমাদের নয়, তিনি যে এইটা সম্পর্কে আপনি একটু মতামত শুনবো, যেহেতু আপনি একটু ভিন্ন মতের প্রসঙ্গ তুলছেন। সম্মানিত জনাব মঈনুদ্দিন খান বাদল যেটা বলেছেন যে এই বিতর্ক আমাদের নয়, সেটাতে আমি বৃহৎ অংশে একমত। তবে আমার যুক্তি হচ্ছে যে এইরূপ বিতর্কে অংশগ্রহণ করার জন্য যথেষ্ট যোগ্যতা আমার নাই, যথেষ্ট জ্ঞান আমার নাই। অতএব আমি সেখানে অংশীদার হয়ে যদি কোনো ভুল কথা বলি বা ভুল যুক্তি দেই বা ভুল প্রশ্ন করি, তাহলে বিতর্কটার উত্তপ্ত হবে। আমি একজন প্র্যাকটিসিং মুসলমান। দুটো শব্দ আপনার সামনে তুলে ধরি জনাব খালেদ মঈনুদ্দিন ভাই। একটি শব্দের নাম হচ্ছে ইমাম, একটি শব্দের নাম হচ্ছে মুক্তাদি, অর্থাৎ একজন নেতা আর একজন অনুসারী। তা আমি তো অনুসারী গোষ্ঠীর লোক। আমি নামাজে আমার বলি ইক্তেদাইতে বিহাদাল ইমাম, ওনার পিছনে দাঁড়িয়েছি, এবং মিলাদ শরীফে, ওয়াজ মাহফিলে, সব কিছুতে আমরা ওনাদের সম্মান দেই যারা ধর্মীয় জ্ঞানে জ্ঞানী ব্যক্তি। তবে যেহেতু উনিও একজন রাজনৈতিক কর্মী এবং আমিও একজন রাজনৈতিক কর্মী, আমি বিষয়টার সঙ্গে সম্পৃক্ততা নাই বলতে পারবো না। কারণ গণমানুষের আবেগ, গণমানুষের চিন্তা চেতনা সব কিছুর সঙ্গেই একজন রাজনৈতিক কর্মীর সম্পর্ক থাকবে। তবে রাজনৈতিক কর্মীর চিন্তা বলি আর গণমানুষের চিন্তা বলি, তার মানদণ্ডটা হবে ওই একটি স্বাধীন রাষ্ট্রের সংবিধান। যেমন আজকে হচ্ছে 17 এপ্রিল চলে গেল। 17 এপ্রিল 1971 সালে 21 বছর 7 মাস বয়সের সেকেন্ড লেফটেন্যান্ট ইব্রাহিম তেলিয়াপাড়া চা বাগানে 2য় বেঙ্গল রেজিমেন্টের সৈনিকদের নিয়ে ডিফেন্স লাগাচ্ছিল, প্রতিরক্ষা বুঝ রচনা করতে চেষ্টা করতেছিলাম। আর অপর পারে বাংলাদেশের অপর সীমান্তে সেই বর্তমান মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা, যার নাম দিয়েছি মুজিবনগর, সেখানে আমাদের সরকার শপথ নিচ্ছিল। তাহলে এই ইতিহাস বিচ্যুতি আমি বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে যেমন পারবো না, আমার একই সত্তার ভিতরে আমার ইমানের সঙ্গে যতটুকু সম্পর্কিত সেটার থেকেও বিচ্যুতি আনতে পারবো না। তো আমি স্বাধীনতার সঙ্গে যেমন এমন কোনো বিতর্কে জড়াতে যাব না যেখানে আমাকে প্রশ্নবিদ্ধ করা হবে, সেরকম ইমানি কোনো বিষয়েও, ধর্মীয় কোনো বিষয়েও যেখানে আমার একচ্ছত্র অধিকার নাই, সেখানে আমি জড়াবো না। এটা হচ্ছে একটা প্রশ্ন। তবে একটা কথা, এখন রাজনীতিবিদগণই সিদ্ধান্ত দিচ্ছেন। যুগে যুগে, সেঞ্চুরিতে, শতাব্দীতে বিভিন্ন সাম্রাজ্যে রাজনীতিবিদগণই, শাসকগণই এই দিয়েছেন। ইমাম আবু হানিফা নির্যাতিত হয়েছেন, তিনি শাসকের মনোপুত হয় নাই বলে। হযরত শেখ আহমদ সিরহিন্দি, যাকে আমরা মুজাদ্দিদ আল ফাসানি রহমতুল্লাহ আলাইহি বলি, তিনি নির্যাতিত হয়েছেন, তিনি তার শাসক কুলের সিদ্ধান্তের বাইরে গিয়েছেন বলে। আমি কথাটা তুলছি এই জন্যে যে শাসককুল সাধারণত পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখার জন্যে বা পরিস্থিতি থেকে নিজেদের কিছু সুবিধা আদায়ের জন্যে ধর্মকে ব্যবহার করেছেন। এটা পাকিস্তান আমলের 23 বছর জলজ্জন্ত উদাহরণ, তার আগেও ছিল এবং বর্তমানেও। আমি বলবো বৃহৎ দুইটি রাজনৈতিক জোট
আমি বলবো না ধর্মকে ব্যবহার করছেন, কিন্তু আমি বলবো এই ইস্যুতে তো এক। যেহেতু 2006 সালের আগস্ট মাসে এই সিদ্ধান্ত তৎকালীন জোট সরকার নিয়েছিল যে আমরা কওমি মাদ্রাসার, টেলিভিশন একটু ক্লোজ আপ করে দেখাইতেও পারেন, যে আমরা কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমমান স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিলাম। এটা সরকার ক্ষমতায় থাকা অবস্থায় ওনারা গেজেট করে যেতে পারেন নাই। এটা 21শে ডিসেম্বর 2006 তত্ত্বাবধায়ক সরকারের আমলে এটা গেজেট হয়েছে। এই যে গেজেটের কপিটা, এসেনশিয়ালি এই জিনিসটাকেই আবার 7 বছর 8 বছর 10 বছর পর বর্তমান সরকার কাজে লাগালেন। এখন এটা হয়ে গেছে একটা সাদা মার্বেল পাথরের উপরে উদ্বোধনের সাইনবোর্ড বা ভিত্তিপ্রস্তর দেওয়া সাইনবোর্ডের মতো। সাইনবোর্ড লাগাইতেই থাকলেন, কাম হইল না, পরবর্তী গভর্নমেন্ট সেটা বদলে আবার একটা নাম দিলেন। ওইটার সময় কি এই গেজেটের মধ্যেও কি শুধু ওই যে দাওরায়ে হাদিসটা মাস্টার্স হওয়ার কথা নাকি 5 6 না, 8 শুধু দাওরা মানে তখনও 5 পাস করলে কি হবে, 10 পাস করলে কি হবে সেগুলি বলা এখানে লেখা আছে। কমিটি করার কথা, সেই কমিটি বসে সিদ্ধান্তগুলি এই নিবে। এই কমিটি এর মধ্যে আমার একটা ছোট পয়েন্ট হলো, আপনি এলাও করলে, যে সরকারি আলিয়া মাদ্রাসা তারা একটা সিলেবাস ফলো করে, যেখানে বিজ্ঞান আছে, অঙ্ক আছে, বাংলা ইংরেজি ইত্যাদি আছে, কম্পিউটার সায়েন্স আছে, আবার হাদিস আছে, ফিকহ আছে, ব্যাকরণ আছে, ইত্যাদি সবকিছু আছে। এবং কওমি মাদ্রাসায় আবার এই সাবজেক্টগুলো একান্তভাবেই রিলিজিয়াস। ওখানে সেখানে ইংরেজি বাংলা ইত্যাদি তো নাই, প্রশ্নই ওঠে না। তো ফলে এখন দাঁড়াবে কি, যে আপনি দুইটাকেই মাস্টার্সের সমমান যখন দিচ্ছেন, লেভেল অফ নলেজ, লেভেল অফ ইন্টিমেসি উইথ দি নলেজ, অর্থাৎ বিষয়গুলির সঙ্গে সম্পর্কের গভীরতা, যারা আলিয়া লাইনের সরকারের এবং যারা কওমি লাইনের, তাদের মধ্যে মারাত্মক একটা পার্থক্য দাঁড়াবে। অবশ্যই এটা পার্থক্য দাঁড়াবে। যখন চাকরির ইন্টারভিউ দিতে যাবে কোনো সময়, তখন কি হবে, এবং এক জায়গায় লেখাও আছে যে কোন কোন, মানে আলোচনায় আছে যে কোন কোন ক্ষেত্রে ওনারা যেতে পারবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমাদের আসলে সময় নেই, কিন্তু আমি তো উত্তরটা দিতেই পারলাম না। মাননীয় শেখ হাসিনা কি নিয়ে শুরু করলেন, আমরা বিরতি, এটা তো বলতেই হবে নাকি? অবশ্যই বলতে হবে। আমরা একটা বিরতি নিয়ে ফিরি আপনাদের কাছে। ফিরে এলাম আজকে বাংলাদেশে। জেনারেল ইব্রাহিম, আপনি যদি শেষ করতেন, আপনি বিরতির আগে শেষ করতেন। আমি শেষ করতে চাই এটা বলে যে আপনি ভাইকে প্রশ্নটা করেছিলেন রাজনীতি কোন দিকে যাচ্ছে, এবং অতি সংক্ষেপে যেহেতু বলার জন্য আপনি অনুরোধ করেছেন। দেওবন্দ লাইন অফ এডুকেশন, দেওবন্দ পন্থার শিক্ষা ব্যবস্থা যেমন 175 বছর পরে আনুমানিক দেওবন্দে মাদ্রাসা প্রতিষ্ঠার পর যত দশকই যাক না কেন, তারপর এই প্রথমবারের মতো একটা মেজর টার্ন নিল, স্টিয়ারিং ঘোরা হইল। সরকারের সঙ্গে সম্পৃক্ততা, সরকারের আসা যাওয়া, যদিও ওই 7 দফা বা 8 দফা শর্তের মধ্যে আছে সরকার এটা হবে না ওটা হবে না, কিন্তু বাংলা একটা প্রবাদ আমি মনে করিয়ে দেই, সুই হয়ে ঢোকবা, ফাল হয়ে বাইরে বা, এটাই হলো রাজনৈতিক সরকারের কাজ। কিন্তু জেনারেল ইব্রাহিম, আপনি কি আমাদের একটু আলোকিত করবেন যে দেওবন্দের যে মাদ্রাসা, যে উত্তরাধিকার হাটহাজারী মাদ্রাসা, তাতে তো আসলে কোনো সরকারি স্বীকৃতি চাইবারই কথা নয়, কিন্তু 32 জন কমিটি সদস্যের মধ্যে 30 জন উপস্থিত থেকে তারা একটি সরকারি স্বীকৃতি চাইলেনই বা কেন? 32 জন কমিটির সদস্য তো মেড বাই দি গভর্নমেন্ট, এবং ওনারা সকলেই সম্মানিত জনাব আমির শফি সাহেবের নেতৃত্বে, এবং তার পছন্দের বা তার মনোনীত লোকরাও ছিল। অর্থাৎ কওমি মাদ্রাসা ইজ, কওমি লাইনটা এখন ডিভাইডেড না, সেই অর্থে ডিভাইডেড না। উনার সঙ্গে আছেন হচ্ছে 75% এর চেয়েও বেশি লোক কওমি মাদ্রাসার। আর বাংলা সাহেব বলতে শৈকিয়াতে হন্ডতুন, রাইট, তো মানে লোক অনেক কম আছে। আমি আপনার সঙ্গে দ্বিমতে যেতে চাই না, আমি আলোচনাটা বলতে চাই, শতভাগ কওমি মাদ্রাসা সঙ্গে নাই, যারা আছেন তাদের মধ্যে থেকে কমিটি হয়েছে, আমি সেটা আপনাকে বলছি। কিন্তু আমি আপনাকে লেট মি ড্র ইউর অ্যাটেনশন ব্যাক টু দ্য আদার কোয়েশ্চেন, এই রাজনীতিকে কোন দিকে নিবে, আপনি পরে আলোচনাটা মেহরবানি করে করবেন। অর্থাৎ একটা মাস্টার্সের সার্টিফিকেট দেওয়ার পর ওনারা কি ভুলে যাবেন সবকিছু, নাকি সরকার ভুলে যাবে সবকিছু, না কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষক তারা ভুলে যাবেন অতীত সবকিছু, নাকি এই সার্টিফিকেট দেওয়ার কারণে সকলেই আওয়ামী লীগ পন্থী হয়ে যাবেন এবং আওয়ামী লীগকে ভোট দিবেন? আপনি হাজারবার বলতে পারেন, আমি ইংরেজিতে বলে অ্যাপলিটিক্যাল, ইংরেজিতে বলে নন পলিটিক্যাল, বাট আপনি তো এটা স্বীকার করবেন আপনার রাজনৈতিক জীবন থাক বা না থাক, যে কোনো একজন ভোটার
1 মিনিট 5 মিনিটের জন্য হলো একজন রাজনৈতিক চিন্তা করে, অর্থাৎ কাকে সে ভোটটা দিবে। অতএব আগামী দিনের নির্বাচনকে মাথায় রেখে যে মাননীয় শেখ হাসিনা সিদ্ধান্ত নিয়েছেন এই প্রসঙ্গে আমার মাথায় একানা সন্দেহ নাই। আচ্ছা, যাই হোক, তারা সময়ের অভাবে আপনি নিশ্চয়ই আমায় তারা ভোট না দেন, তারা ধন্যবাদ দিয়েছেন। আমরা আসলে সময়ের অভাবে আমরা একটু বাদল ভাইয়ের কাছে ফিরে আরেকটি বিরতি। শিওর জি, আবার বিরতি। জি, ফিরে এলাম। আজকে বাংলাদেশে আমরা আসলে আলোচনাটা এমন একটা জায়গায় এসেছি যে আমার প্রশ্ন নেই, কিন্তু আপনার বক্তব্য আমরা শুনতে চাই। আমি প্রশ্নগুলি রেখে দিয়েছি আলাদা করে। আমি কতগুলো জাস্ট চুম্বক রিমার্কস করি। আসলে আলোচনার আপনি নিয়েছেন বিশাল ক্যানভাস, আর এই ক্যানভাসে আপনি যদি বলেন পুরোটাই এঁকে ফেলতে, দিস ইজ ইম্পসিবল টাস্ক। সেজন্য আমি কিছু চুম্বক মন্তব্য করছি যেটা মানুষ খতিয়ে দেখতে পারে। সেটা হলো যে শেখ হাসিনা নির্বাচনী ব্যাপার নিয়ে এটা করেছেন, যেটা আমার বন্ধু মন্তব্য করলেন, ঠিক আমি এইভাবে মনে করি না। কিন্তু আমি একটা ইতিহাস মনে করিয়ে দিতে চাই যে সারা বিশ্বের পণ্ডিতদের এক ধরনের বক্তব্য আছে, বি ইনক্লুসিভ, মানে সবাইকে নিয়ে চলেন। এখন বি ইনক্লুসিভ বিবেচনা করতে গিয়ে ওরা মানে আমাদের মেইন স্ট্রিমের বাইরে আছে, তাদেরকেও নিয়ে আসতে হবে। এই বিবেচনাটা যখন করবেন তখন আমার প্রথম মন্তব্য হলো, একই বিবেচনা আপনার পিতা, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সব আমার বাঙালি, আমার বাংলাদেশ, সবাইকে ইনক্লুসিভ করার চেষ্টা করেছেন। ইতিহাস সাক্ষী, পরিণতি কি হয়েছে ইতিহাস তারও সাক্ষী। এটা হলো আমার একটা কথা। দ্বিতীয় কথাটা হলো, আমি বারবার বলছি এদেশের জন্য, বারবার এদেশের জন্য বলছি, এটাই আমার প্রাইম কথা। সে কথাটি হলো যে এই ভাষাভিত্তিক জাতীয়তাবাদের উপর যে দেশটা প্রতিষ্ঠিত, ইট ইজ স্টিল এ ইউনিক কান্ট্রি ইন সো কল্ড ইসলামিক হেমিস্ফায়ার, which started from Atlantic, ended in Pacific, মরক্কো থেকে শুরু করে ইন্দোনেশিয়া পর্যন্ত আমাদের একটা ইউনিক অবস্থান আছে। এই ওই আটলান্টিক থেকে এক টানে এসছে পাকিস্তান পর্যন্ত, তারপরে ভারতের বিশাল অংশ, তারপরে আমরা আবার একটি বিশাল অংশ, তারপর 3টা মুসলমান দেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং ব্রুনাই দারুসালাম। এখানে বাঙালি ইউনিক একটি ইসলামিক এক্সপেরিয়েন্সের মধ্যে দিয়ে গেছে, উইচ হি হ্যাজ আটার্ড। এটা অনেকের লোক জানে না, এই যে আমার বন্ধু মেজর জেনারেল সাহেব কিন্তু ইসলামের উপরও পাবন্দি লোক, মানে জানাশোনা লোক। এইখানে যে ইসলাম এসছে বাংলাদেশে, এই ইসলাম অনেক সহজিয়া, মনে রাখতে হবে। ইসলাম তরবারির জোরে আসেনি। এইখানের ইসলাম প্রেমের ভিত্তিতে এসছে, ভালোবেসে লোক হুজুর দরবেশের পক্ষে ইসলাম করতেন। এন্ড দেয়ার আপনি যখন আলোচনার মাঝখানে একান্ত আলোচনায় বলছিলেন, ওই আর নট সালাফিস্ট, আমি যেভাবে ইসলাম গ্রহণ করেছি, সালাফিরা যারা মনে করে কোরআন এবং একদম কোরআন সংশ্লিষ্ট হাদিসের বাইরে এক কদম যাব না, ওই বিবেচনায় যদি আপনি দেখেন, তাহলে দেখবেন যে বাংলাদেশের ইসলামে যারা ইসলাম এখানে প্রচার করেছেন, তারা এক ধরনের সহজিয়া সম্প্রদায়ের ভূমিকা রেখেছেন। আমাদের দুজনের এলাকায় বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ যে মাজার আহমদুল্লাহ সাহেবের, যেটাকে আপনারা মাইজভান্ডার শরীফ বলে চলেন, উনার বিখ্যাত দুটো কথা দেখেন। উনি মাইজভান্ডার শরীফে সর্বধর্ম, প্রত্যেক ধর্মের মানুষ কিন্তু মাইজভান্ডারে যেতে পারে। ইট ইজ ওপেন টু এভরিবডি, ওপেন টু পাপি তাপি ডাকাত বদমাইশ। এই প্রশ্নটা ওনাকে করা হয়েছিল, ওয়াই দে ক্যান কাম, যারা নষ্ট চরিত্রের লোক। তো ওনার উত্তর ছিল, আচ্ছা আদমি কে লিয়ে বহুত কান্দা হয়, ভালো লোকের জন্য অনেক কাঁদ আছে, বুড়া আদমি কে লিয়ে ইয়ে ভি এক কান্দা হয়। আমি একটা খারাপ লোকের জন্য হয়তো কাঁদ দিলাম,
সে যদি সুস্থ পথে আসে অন্যায়টা কি? সুতরাং এই অ্যাটিটিউড লক্ষ্য করেন, এদের মাধ্যমে ইসলাম এসছে। এখন এই ওয়াহাব সাহেব কি করেছেন আমরা জানি। আমরা এই সমস্ত সালাফি ওয়াহাবি নানান ব্যাখ্যা যারা দেওবন্দি বলছেন, খালি বলবো শুধুমাত্র এই কোরআন কিতাবের সূরা বা কথা ওরালে হবে না, আপনাদেরকে এই সাথে কোরিলেটেড যে হিস্ট্রি সেই ইতিহাসও কিন্তু আমরা সামনে তুলে ধরবো। যেমন একটি জায়গা বলি, এই যে একটা নাম উনি বলছিলেন যে ট্রু যারা ইসলাম পার্সু করেছেন, এই নাম বলতে বলতে তিনি বলেছেন ওই মুজাদ্দদ আল ফাসানির কথা, যারা রাষ্ট্রশক্তির বিরোধিতা করেছেন, কারেক্টলি নির্যাতিত হয়েছেন, হানাফি নির্যাতিত হয়েছেন। এইরকম একজন হলো মুজাদ্দদ আল ফাসানি, দিল্লির সম্রাট, সৈন্য সামন্ত নিয়ে উনার কুড়েঘরের সামনে গেছেন, বলেছেন বাদশাহ এসছে। এখন উনার যে মানে কি বলবো দরজা, ওই দরজার বাইরের যে সেন্ট্রি আছে, মানে উনার যে খাদেম, উনি বলছেন যে উনি নামাজ বলছে, ইবাদত করতেছেন, একটু পরে। দিল্লির বাদশাহ এটা শুনে তো গা কাঁপা শুরু করছে, ইউ আর স্টপিং দ্য বাদশাহ অফ দিল্লি, এই কুড়েঘরে থেকে। উনি ফুসতেছেন। উনি যখন প্রবেশ করলেন, ওনাকে আগমন, তখন উনি ফার্সিতে বললেন, আমি ফার্সি বলতে জানি না। কথাটা হলো আজব দুনিয়া এসে গেছে। আগে শুনতাম রাজা বাদশার দরবারে সিপাই শান্ত্রী থাকে, এখন দেখতেছি হুজুরগো দরবারও সিপাই শান্ত্রী থাকে। তো মুজাদ্দদ আল ফাসানি উনার দিকে তাকায় বলে, আল্লাহর পথে যারা ধর্ম পালন করে, তারা ধর্ম পালন করার সময় কোনো কুত্তা যাতে এখানে ঢুকতে না পারে, এই জন্য সেন্ট্রির ব্যবস্থা করতে হয়। So these are the people যারা ভারতবর্ষে ইসলাম প্রচার করেছে। এবং এখানে আমার লাস্ট কথাটা বলে রাখি, দেওবন্দের কথা তোলেন, হযরত সৈয়দ আহমদের কথা তোলেন, এরা ইংরেজি শিক্ষায় শিক্ষিত করতে চেয়েছে। বাট ইম্পর্টেন্ট পার্ট হলো, কখনো তারা মাতৃভাষাকে ভুলে যাননি। সৈয়দ আহমদ ইংরেজি শিক্ষায় চাপ দিয়েছেন, কিন্তু সমস্ত ডিসকোর্সেস উর্দুতে। এখন আমি জিজ্ঞেস করতে চাই, এই যারা দেওবন্দি, তাদেরও বড় বড় যারা আছে, তাদেরও বিশাল বিশাল বুজুর্গ আদমি আছে, তারা কি বলেছে জানেন? at first I am an Indian, then I am a Muslim. আমার কথা হলো, আমি এই বিতর্ক, এই আপনি ইন্ডিপেন্ডেন্ট ভিসা করছেন, I will not enter into you. First they decide যে তারা বাঙালি কিনা, তারা বাংলাদেশি কিনা। জেনারেল ইব্রাহিম, আমাদের সময় বোধে একদমই সংকীর্ণ, সুতরাং আপনার সঙ্গে লম্বা চড়া কথায় যাওয়া যাবে না। আর সম্মানিত জনাব মঈনুদ্দিন খান বাদল ভাইয়ের মতো এত সুন্দরভাবে দর্শনটাকে উপস্থাপনের অক্ষমতা জানাচ্ছি, আমি প্রশংসা করছি। আমার কামনা একটাই, যে এই দেশটাকে যদি এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে আমাদেরকে সকলের জন্যই মঙ্গলজনক কল্যাণময় একটা অবস্থানে আনতে হবে। কল্যাণ পার্টি আপনার নাম নিয়ে নিলেন, আপনাকে অনেক শুকরিয়া। কিন্তু আমি এটা এই রেফারেন্সে বলছি, মাননীয় শেখ হাসিনা যেহেতু একজন রাজনীতিবিদ এবং দেশ চালাচ্ছেন, এখন এই রেসপন্সিবিলিটিজ অন হার শোল্ডার, ওনার কাঁধের উপরই বর্তায়। যাই সিদ্ধান্ত আপনি নেবেন না কেন, এটা যদি কোনো একটি পক্ষকে চূড়ান্তভাবে ডিসস্যাটিসফাই বা অসন্তুষ্ট করে, তাহলে এই ওনারটা আপনার উপরে পড়বে, বাংলাদেশের অশান্তি বাড়বে। এবং যদি সন্তুষ্ট হয় সকলেই, সেটা কৃতিত্ব আবার আপনিই পাবেন, যেহেতু আপনি দেশ চালাচ্ছেন। সকলকে সন্তুষ্ট করা সম্ভব? সকলকে সন্তুষ্ট করা সম্ভব না, তাই কিন্তু ইংরেজি ভাষায় বলে LCM, আর বাংলায় বলে লসাগু, আর ইংরেজিতে বলে GCM, বাংলায় বলে গসাগু, অর্থাৎ সাধারণ একটা মান। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের কষ্টটা আপনাকে শুনতে হবে এবং ইনাদের কষ্টটা আপনাকে শুনতে হবে, মাঝখানে যেতে হবে। আমি শুনেছি যে বেশ কিছু বিজ্ঞ ব্যক্তি, সম্মানিত ব্যক্তি প্রস্তাব দিয়েছেন যে আহলে সুন্নাত ওয়াল জামাতের সঙ্গে আপনি কথা বলুন, নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে ডাকুন এবং সরকার যে কমিটি করেছে তাদের থেকে প্রতিনিধি দেন, দিয়ে একটা জায়গায় আসেন। তো আলা ইন্নাল আউলিয়া ওয়ালা খাউফুন আলাইহিম ইয়াহজানুন, আল্লাহর আউলিয়াগণের জন্য দুঃখিত হইবার, আতঙ্কিত আশঙ্কিত হইবার কোনো কিছু নাই। মহান আল্লাহর আউলিয়াগণ, আল্লাহ রসুলের বন্ধু,
ওনাদের দেওয়া শিক্ষা মোতাবেক আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবেসে আমরা মুসলমান হয়েছি, সেটা আমরা কায়েম রাখতে চাই। ভালোবাসাটাই যেন বাংলাদেশের দিন ইসলামে মূল বিষয় হয়, এই আবেদনটা আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে রেখে আমার বক্তব্য শেষ করছি। সকল শ্রোতামণ্ডলীকে পুনরায় সম্মান, খাস করে হাটাজারি উপজেলা সমাজকে সম্মান, কারণ ওখানেই বিতর্কটা সবচেয়ে বেশি হবে। আপনাকে অনেক ধন্যবাদ খালেদ মনির। জি, সবাইকে যদি সন্তুষ্ট করতে চাইতেন বাংলাদেশ হতো না। জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক এবং জনাব মনিরুজ্জামান খান বাদল, আপনাকে অনেক ধন্যবাদ দিয়েছিল। আজকে বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।